না মানে সোসাইটির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লোক আছে। তার যে ছেলে গ্রাম থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তার স্বপ্ন এক ধরনের, আবার যে ছেলেটা ধর ইংলিশ মিডিয়াম থেকে পাস করে পেরেছে তার ড্রিম আবার অন্য ধরনের, তার চিন্তা ভাবনা অন্যরকম, তার চিন্তা ভাবনা এবং তার সমস্যাগুলো অন্যরকম। তো এগুলোর মানে ভেরিফিকেশনটা করাটা খুব জরুরি। যদি এগুলো আমরা আলাদা না করতে পারি না তাহলে কিন্তু কেউ কোনো কিছু বুঝবে না। ঠিক বলছো ভাইয়া, আমার না মানে কেন জানি মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা খুব হিট হবে, মানে পাবলিক প্রচন্ড খাবে। এটা কোন ধরনের শব্দ? এটা চিপ শব্দ কোত্থেকে শিখলি? সরি ভাইয়া। মানে এগুলো ইউজ করে সস্তা দরের রেডিওরা, এগুলো আমাদের জন্য না। আমাদের একটা সার্টেন স্ট্যান্ডার্ড আছে, কোয়ালিটি আছে, এবং সেই কোয়ালিটির নিচে আমরা কখনোই নামবো না। আছে না গণমানুষের ভাষা সবখানে না, মানে ভাষা যে ভাষা ইউজ করবো সেটা তো রেডিওর জন্য না। ভাই আমরা তো মনে করেন যে এখন নিজেদের মধ্যে আলোচনা করছি, তাই না? এখন তো খাবে এদের বলতেই পারে, তাই না? ও তো পারে কি বলতে আসলে, এটা তো অনেক হচ্ছে না, বা প্রপোজাল হিসেবে প্রজেক্ট প্রপোজাল হিসেবে আমার মনে হয় যে এখানে কোনো ফুল টুল ফুটছে নাকি দামি খাবার দাবার সার্ভ করা হয়েছে, উপর জায়গাটা খুব পছন্দ না? হ্যাঁ জায়গাটা তো আমার এমনি পছন্দ হবে। তুমি বসো, আমরা অন্য কোথাও গেলাম করি না ঠিক আছে। এই ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো মো জাস্ট দুইটা মিনিট তোমার শোনার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে জাস্ট 2টা মিনিট একটু কথা বলে আসতেছি। শোনো, আমার মাথায় না আরো অনেক ইনোভেটিভ এবং অনেক ইন্টারেস্টিং প্ল্যানিং আসছে, তোমার সাথে শেয়ার করা দরকার, বুঝছো ব্যাপারটা? অপু ভাই, আপনাকে একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? হ্যাঁ জি বলো। আপনার ইনোভেটিভ আইডিয়াগুলো কি আপনার চশমার মতো ইন্টারেস্টিং? হ্যাঁ মানে আমার চশমা ইন্টারেস্টিং, মানে না সিরিয়াসও আছে আবার ফানিও আছে। হ্যাঁ তো আমি আসলে এখানেও আমার গ্রুপ অফ পিপলের ব্যাপার আছে। আমি নিজে অন্য কাউকে নিয়ে প্রোগ্রামটা করতে পারতাম, কিন্তু এক মহিলা যে যারা আছে সেই সমস্ত মেয়েদের কথা চিন্তা করে তোমাকে নিতে হচ্ছে। আমি এবং তুমি আমরা দুজনেই করবো প্রোগ্রামটা, বুঝছো? কিন্তু অপু ভাই, আমি মনে হয় ডেভিড ভাইয়ের সাথে প্রোগ্রামটাই করব। আশ্চর্য ব্যাপার, মানে এরকম বোকার মতন কথা বললে তো হবে না। এটা এই স্টেশনের একটা রেপুটেশনের ব্যাপার আছে, তাই না? তোমার নিজের ক্যারিয়ারের ব্যাপার আছে, তোমাকে চিন্তা করতে হবে কোনটা বেটার। সেই জন্যই তো ডেভিড ভাই এত ভালো একজন আরজে, উনি এত দিন ধরে কাজ করছেন আর এত পপুলারিটি ওনার। মাই গড, আমি তো এই প্রোগ্রামটা নিয়ে অনেক এক্সাইটেড। শোনো, এটা কিন্তু কোনো আবেগের বিষয় না, বুঝছো? দুইটা প্ল্যানিংকে পাশাপাশি দাঁড় করিয়ে তোমাকে দেখতে হবে যে কোনটা বেটার, বুঝছো? অপু ভাই সরি, হ্যাঁ আমি এখন আপনার ইনোভেটিভ আইডিয়াগুলো শুনতে পাচ্ছি না। ডেভিড ভাই ওয়েট করছে। হ্যাঁ ডেভিড ভাইয়ের সাথে নিব, কত ইন্টারেস্টিং ইয়ে রয়েছে আমার মাথায়। ডেভিড ভাইয়ের সাথে আমার মনে হয় যে আমাদের টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডারগুলোকে আরও প্রায়োরিটি দেওয়া উচিত। প্রায়োরিটি হ্যাঁ দেওয়াই তো উচিত, দেওয়া উচিত। তুমি তাহলে মানে আমরা কিন্তু খুব শীঘ্রই পরীক্ষামূলক সম্প্রচারে চলে যাব, সেক্ষেত্রে এগুলো যা যা করার তুমি খুব দ্রুত করে ফেলো। আর তোমার যদি মনে হয় যে তোমার সঙ্গে আরও কোনো লোক লাগবে, তুমি সঙ্গে নিয়ে নিতে পারো। ঠিক আছে স্যার, আপাতত কাউকে লাগছে না, কাজের প্রেশারটা একটু কম, তো কাউকে লাগলে আমি আপনার পারমিশন নিয়ে নেব। কিন্তু স্যার একটু ঝামেলা হচ্ছে, সব ডিসিশন তো আমি একলা নিতে পারি না। সব ডিসিশন তুমি একা নেবে না, ঠিকও না। হ্যাঁ, তো ওটার জন্য আপনাকে অ্যাকচুয়ালি ফোন করতে হলে। হ্যাঁ ফোন করবে। আপনার ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি আমার কাছে নাই। ও নাম্বার নেই? নাম্বার না থাকলে ফোন কি করে করবে? হ্যাঁ তাহলে তুমি ই করো, নাম্বার নাও। জি হ্যাঁ এখনই। হ্যাঁ 0175 তারপর হচ্ছে ডাবল। স্যার 0175 স্যার 0175। তুমি ওদিকে কি দেখছো? না স্যার মানে আপনি তাকে। আমি তাকিয়েছিলাম, আমি তাকিয়ে থাকতে পারি না আমি। হ্যাঁ 017 তারপরে 5 লিখেছো? 5 11 তারপরে। আচ্ছা আমি প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, তুমি যাও।
স্যার তাহলে আমি আপনাকে কল দিচ্ছি, আপনি এখনই নাম্বারটা সেভ। হ্যাঁ সেভ করে ফেলছি, তুমি যাও। আর স্যার আমি তাহলে আপনাকে ফোন দিব যখনই আমার প্রয়োজন পড়বে। হ্যাঁ বাইরে, সেটা বাইরে গিয়ে যখন যাও তুমি এখন ফোন দিও। আমি আপনার নাম্বারটা সেভ করো বাইরে, বাইরে গিয়ে এখন থেকে বাইরে গিয়েই সেভ করে ফেলো। যাও যাও যাও। জি স্যার, আর কোনো দরকার হলে হ্যাঁ ফোন করবে তুমি, চলে যাও এখন। স্যার থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম, যাও ওয়েলকাম ওয়েলকাম। স্যার আর ফোন নাম্বার? হ্যাঁ সব ঠিক আছে, একটু উঠে পড়ো না কষ্ট করে, একটু উঠে উঠে চলে যাও। আসসালামু আলাইকুম ম্যাম। আপনি এখানে বসে আছেন যে? কোনো প্রবলেম? না কোনো প্রবলেম নেই। আপনাকে চা দিতে পারবো? আমি তো তোমার ক্লায়েন্ট না, আমাকে খুশি করার কোনো দরকার নেই। তোমার কাজ আছে বলতে না? জি। অদ্ভুত, তুই আমার ফোন নম্বর নিবি তো আমার কাছে তো জিজ্ঞেস করার কি আছে? সিম্পল ফোন নম্বর নেওয়ার জন্য রুমের মধ্যে ঢুকে পড়ে। অফিসে সবাই তো আমার ফোন নম্বর জানে। ডিস্টারবেন্স। তুমি এখানে বসে আছো কেন? এত ভনিতা করার তো কোনো দরকার নেই। তুমি এখানে বের হওয়ার সাথে সাথেই তো আমাকে দেখেছো এবং আমাকে শুনিয়ে শুনে কথাগুলো বলার চেষ্টা করলে। তাতেও তো মাছ ঝাঁকছে না। মানে মাছ কি মাছ মাছ ঢাকছে না কেন বলো তো? মানে শাক দিয়ে মাছগুলো ঢাকছে না, মাছের চোখগুলো বের হয়ে আছে। নুসরাত, এখানে কোনো মাছ নেই, কোনো শাকও নেই, সুতরাং ঢাকাঢাকির কোনো প্রশ্নই আসে না। আমি তো ঝাঁকে ঝাঁকে মাছ দেখতে পাচ্ছি এবং এটাও দেখতে পাচ্ছি তোমার কাছে যে শাক আছে সেই শাক দিয়ে মাছগুলো ঢাকছে না। সেই শাকগুলো তোমাকে আমদানি করতে হবে, তারপর যদি ঢাকে। ঢাকতেও হবে তোমাকে, আমদানিও করতে হবে তোমাকে। মানে মানে মাছও তোমার মনের মধ্যে, শাকও তোমার মনের মধ্যে। তুমি নিজ দায়িত্বে একবার ঢাকছো, একবার খুলছো। ও, আমি সব কিছু করছি। আচ্ছা, আমার মনে যদি সব কিছু থাকে, তোমার মনে কিছু নেই, তাহলে তুমি আমাকে দেখে ফোন নাম্বার দেওয়াটা স্টপ করলে কেন? বলো আমাকে। এটা আমি থেমে গেলাম। হ্যাঁ, থেমে গেলে কেন? আমি থেমে গেলাম, আমি তোমাকে দেখে থেমে গেলাম। হ্যাঁ, আমাকে দেখেই তো। থামলেটা কেন? আমাকে বলতে দিতে হবে তো নাকি? বলো তো করছো কেন চোরের মতো? আমি তোমার কাছে জানতেই চাচ্ছি। চোর মানে? আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখব। নুসরাত, আমি একদম সত্যি কথা বলছি। আমি তোমাকে দেখে যে থেমে গিয়েছি, আমার না মানে তোমার দিকে তাকিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমার কোনো বিয়ে হয়নি, আমরা আগের মতো প্রেম করছি। আমি তোমাকে বলবো যে নুসরাত, চলেন না লেকের পাড়ে গিয়ে একটু বসি। আমাকে দেখে আসলে তোমার মনে হয়েছে আমাদের কেন বিয়ে হলো। ইস, আগে যদি জানতাম এত সুন্দর। এত সুন্দর একটা কি বলো? আমি যেটা বলবো সেটা সত্যি। হ্যাঁ সত্যি তো বলবে, তুমি বলো। বলে লাভ কি? আমি বললে তো সেটা মিথ্যা হয়ে যাবে না। নুসরাত, তুমি যেটা ভাবছো সেটা সত্য না। সেটা যদি সত্যি না হবে তাহলে আমি কি ভাবছি সেটা তুমি টের পাচ্ছ কিভাবে? আমি টের পাচ্ছি সেটা। আচ্ছা তুমি কি ভাবছো বলো বলো। সেটা তো তুমিই জানো, তুমি বলো। তুমি ভাবছো যে মাহিন আমাকে কেন সন্দেহ করছে, আমি কেন এত সুন্দর হলাম। মানে একটা মিথ্যেও হতে পারে, আমার এরকম মনে হলো তাই বললাম। আচ্ছা বাদ দাও, আমি যা ভাবছি সেগুলো ভুল, তুমি যা ভাবছো সেগুলো ভুল। মানে আমি একা বসে থাকতে ভালো লাগছে না, রুমে চলো, একটু বসবো, চলো। কারণ হচ্ছে রুমের মধ্যে লেডিস পারফিউমের গন্ধ, আমি যাবো না এখন। সেই লেডিস পারফিউমের গন্ধ তো আমি সকাল থেকে পাচ্ছি, যখন থেকে তুমি আসছো। হ্যাঁ, তখন শুধুমাত্র আমার ছিল, কিন্তু এখন তো শুধুমাত্র আমার না, এখন অন্যটাও এসে ওখানে মিক্স করেছে। কেউ পারফিউম দিয়ে আসবে, সেটার দোষ আমার। একদম কোনো গন্ধ নেই। আমি তারপরেও অতিরিক্ত সাবধানতাবশত আমি এই এয়ার ফ্রেশনার দিয়ে দিয়েছি। তুমি কি এখান থেকে যাবে? না আমি চিৎকার করলে কিন্তু সমস্ত স্টাফ বের হয়ে আসবে কিন্তু রুম থেকে। যাবো না আমি। বাবা কি করো তুমি? অদ্ভুত, অফিসেও তুমি কিছু করতে দিচ্ছ না, বাসায়ও করতে দিচ্ছ না। আর আমার বাচ্চার সঙ্গে কথা বলবো। বাবা
এই আবার হাসে। কই আসে? আসে কই? আমি দেখতে পাচ্ছি। তুমি কথা বললেই না, একদম দেখতে পাই না। নুসরাত কি দাঁত বের করে আসতেছে। কি? দেখলাম ইঁদুরের মতো ছোট ছোট দুটা দাঁত। মাইন্ড করছে। কাকারো সজনী আয়ে না আয়ে না আয়ে না বালাম। এটা কি? বাচ্চাকে ক্লাসিক্যাল গান শোনাচ্ছি। ক্লাসিক্যাল শোনাচ্ছ? 2 মাসও বুঝবে কিছু? শোনে তারা সবই বুঝতে পারে, তুমি বোঝো না। আমি চাই আমার সন্তান যেন থাকে দুধে, আমার সন্তান যেন থাকে সঙ্গীতে। আমার বাচ্চা সমঝদার হয়ে উঠবে। 16 গলায় সে একদম পারদর্শী হবে, বুঝতে পারছো? বাদ দাও তো, আমি ঘুমাতে গেলাম। না না বাবা, মা দুষ্টুমি করছে, মাইন্ড করছে। কিন্তু এই যে তুমি বললা না যে ঘুমাবো, খুব মাইন্ড করছে। আচ্ছা আমি আর অল্প একটু কথা বললে তারপরে ঘুমিয়ে বলবো। আচ্ছা বাবা, একটা কথা সত্যি করে বলতো, মানে এই পদ্মা সেতুর আলটিমেটলি কী হবে আমি তো বুঝতে পারছি না। আমরা তো খুবই দুশ্চিন্তায় আছি। আচ্ছা, আর ইসের এই সামনে নির্বাচনে কি হতে পারে? এই তুই নেত্রী সংলাপে কেন বসছে না তুই একটু বলতো? এটা তো আমাদের জন্য খুবই জরুরি। কি বলে? প্রথমে একদম বিজ্ঞের মতো এরকম ভুরু কুচকে ছিল, তারপর বললো যে আগে আমাকে আসতে দাও, আমি আসি, তারপর দেখো কি করি। তাই না বাবা? কি হ্যাঁ, এত রাগ করা দিয়েছে? তোমাকে সব বলে দিচ্ছি তো যেন রাগ করছে। তুমি সাথে টকশো করছো? রাজনীতি সম্পর্কে তার সম্যক ধারণা থাকতে হবে, বুঝতে পারছো না? ধারণা না থাকলে তাকে তো মানুষ ঠকাবে, সে যেন না ঠকে এই জন্য এখন থেকে এইসব ধারণা দিচ্ছি। মাথা দুলালো, মানে আগে থেকেই সে বুঝতে পারছে। আচ্ছা শোনো, তুমি আমাকে একটা কথা বলো তো, যে সিন্ডি মেয়েটা আছে না, তুমি কি ওকে আগে থেকে চিনতে? আমি তোমাকে সত্যি করে একটা কথা বলবো? বলো। বলবো? আমি শুনতে তো চাচ্ছি। এই মেয়েকে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, দিস ইজ ট্রু। বলে ওকে আর এখন তুমি আমাকে বলবে নাকি? বলবে না, সেটা আমি জানি। আরে বাবা, ব্যাকগ্রাউন্ড কি সবার থাকে নাকি? হ্যাঁ, সবাই তো প্রথম প্রথম শুরু করে। মেয়েটাকে মনে হলো যে সে মেধাবী, এনার্জেটিক, বাইরে বাইরে ঘুরতে হবে তো। না মানে যেভাবে মানে মেয়েটা তো আসলে ওরকম কোনো জব এক্সপিরিয়েন্স ছিল না, ওরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তুমি এত বড় একটা দায়িত্ব তাকে দিয়ে দিলে। মানে তুমি এমনভাবে কথা বলছো, তাতে এখন আমাকে বানিয়ে গল্প বলতে হবে যে হ্যাঁ এই মেয়েকে আমি চিনতাম, আমি যখন অনার্স ফাইনাল ইয়ার তখন সে অনার্স ফার্স্ট ইয়ার বা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পরে আমাকে সে ডিস্টার্ব করতো, বা আমি এই মেয়ের পেছনে ঘুরতাম, তারপর একদিন আমি তাকে প্রপোজ করলাম, আই লাভ ইউ বললাম, আমাদের প্রেম ছিল। এগুলো শুনলে তুমি খুশি হবে? এত কিছু ইনস্ট্যান্ট বলে ফেললে নিশ্চয়ই তো তাহলে কোনো না কোনো, হয়তো পুরাটা না হলেও কিছুটা তো সত্যি হতেই পারে। এখন হয়তো বলছো না। আমি না বলছি তাতেও তুমি হ্যাপি না, বানিয়ে গল্প বলছি তাতেও তুমি হ্যাপি না, মানে আমি করবো কি? আমি তো বুঝতে পারছি না। আমার খুশি আর অখুশিতে তো কোনো কিছু যায় আসে না, তাই না? যাক, সব কথা তো বলে আমার আলটিমেটলি কোনো লাভ নেই, আমি জানি কিছু আমাকেই করতে হবে। আমার বাচ্চার রেসপন্সিবিলিটি তো আমারই, তার ভালো মন্দ সব কিছু চিন্তা তো কে করবে? আমি মা। কি করছো তুমি ওলা? আমার মনটা খুব খারাপ।
বাঁশিতে একটা করুণ সুর বাজানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কথা বলবেন না তুমি। খুব খুশি না? 2.5 ইঞ্চি একটা ডেস্ক দিছে, 1/2 ইঞ্চি একটা ফোন দিছে, খুব খুশি। আচ্ছা, আপনি কোম্পানির কি? আপনি জিএম না? আপনি সিংহভাগ শেয়ার হোল্ডার না? চোখটা একটু খোলেন, একটু চেয়ে দেখেন কোথায় আপনারে বসতে দিছে। এখানে 4টা মানুষ বসে, 4টা, তার মধ্যে আপনিও বসছেন। হ্যাঁ, একটা লোটা কম্বল ধরাই দিয়ে এক জায়গায় বসাই দিছে, নে লেমন চুষ চুষ। আপনাকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন? জিজ্ঞেস করেন কি কি? গণরুম বুঝছেন? গণরুম, হোস্টেলের গণরুম। এক রুমে 50 জন করে থাকে। এক রুমে 50 জন করে ছেলে থাকে, পোলা থাকে। আর কিছু ছেলে পেলে পোলা একটা সিঙ্গেল রুমে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকে। আপনি হচ্ছেন সেই গণরুমের পোলা, আর ওই যে মাহিন সাহেব, সে হচ্ছে সিঙ্গেল রুমের পোলা, যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকে। কোথায় আপনাকে একটা বড় রুম দিবে, বিশাল বড় একটা রুম দিবে, একটা বিশাল ডেস্ক দিবে, আপনি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবেন। আপনার ঠিক ধরেন 10-15 হাত সামনে ছোট্ট একটা ডেস্ক, আমিও বসে থাকবো। তা না করে কোন জায়গায় আপনাদের লেমন জুস দিয়ে আপনাকে বসায় রাখলো, আর আপনি লেমন জুস মুখে দিয়ে মহান। আপনাকে দেখে না কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আরে আমিও তো এই বিষয়ে চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম এইটা আমার স্ট্যাটাসের সাথে কখনই যায় না। এত ছোট জায়গা, কোনার ভিতরে আমি পড়ে থাকবো? আমি সেই লোক? হ্যাঁ, আরে মাহিন ওই রুমে বসবে, আমি কেন বসবো? আমি এখন মাহিনের কাছে যাব, যা বলবো আমারে বড় রুম দাও, নাইলে আমি তোমার সাথে নাই। ওয়ালাইকুম আসসালাম। বাস বসে আছেন কেন? যাইতেছি তো। বলবেন? মাহিন সাহেব, কাজটা কি আপনি ঠিক করেছেন? কোন কাজটা বলেন তো? আমি তো এই অফিসের মালিক নাকি? আমাকে আপনি বসতে দিয়েছেন কি ওই 4-5 জনের সাথে গাদাগাদি করে? তাও একটা ছোট্ট টেবিল এক কোনায় পড়ে আছে, সেখানে আমি বসবো? আসলে এত শর্ট মেমোরি হলে তো প্রবলেম। এই বিষয় নিয়ে তো ভাই আমরা আলাপ করেছি যে আপাতত এই অফিসে বসার ব্যবস্থা নাই, ওটা একটা টেম্পোরারি প্রবলেম, এটা থাকবে না, আপনার একটা আলাদা রুম হবে। এই কথাগুলো তো আমরা বলে সেটেল করে ফেলেছি। এখন আপনি যদি এসে এই বিষয় নিয়ে আবার কথাবার্তা বলেন তো সেটা তো আমার জন্য পেইনফুল।